আর্জেন্টিনা ছিল স্পেনের উপনিবেশ। ভাষা একই, অর্থাৎ যেহেতু ভাষা এক, এবার কিন্তু খুব সাবধানে একজন আরেকজনেরকে আক্রমণ করতে হবে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত অন্যান্য ম্যাচগুলোতে দেখেছি প্লেয়াররা কেমন যেন একটু গালি দেয়, এবার কিন্তু একজন আরেকজনের গালি বুঝে যাবে। অর্থাৎ এই বিষয়টা তো প্রতিটা প্লেয়ারের মাথায় থাকবেই। প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে গোলসেন্স গ্রুপ ও চ্যানেল 24-এর যৌথ আয়োজন গোলসেন্স প্রবাসী বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাজীব খান আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আজও আছেন চারজন অতিথি। কাজী শামীম, উনি কাতার প্রবাসী, আছেন ইনতাজ আহমেদ ইরহান, আছেন তাসাব্বির বিন ইসলাম এবং শিরিন সুলতানা পৃথিবী। শিরিন সুলতানা থাকেন সাউথ কোরিয়ায়। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সেস বাজার, আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকে তিনজন প্রবাসী রয়েছেন, তিনটি দেশের প্রবাসী, এবং এই তিনটি দেশই কিন্তু এবার বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়েছিল। আমরা সেই গল্প শুনব কিভাবে এত ছোট ছোট দেশগুলো, এত অল্প সংখ্যক জনসংখ্যার দেশ বিশ্বকাপ খেলে, আর আমাদের 18 কোটি মানুষের দেশ কেন বিশ্বকাপের ধারের কাছেও যেতে পারি না। তার আগে কাজী শামীম, খেলা তো দেখলেন, এবার কাকে সমর্থন দিয়েছিলেন? সেই ছোটবেলা থেকেই তো আর্জেন্টিনাকেই সাপোর্ট করি। যখন খেলা বুঝতে শিখলাম তখন থেকেই আর্জেন্টিনার খেলা, সেই বাতিস্ততার নাম আমার মনে আছে এখনো, সে ছোটবেলা তখন শুনছিলাম। তো সেই শুরু থেকেই এখন পর্যন্ত আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার বর্তমান এখন যে পর্যায়ে এসে পৌঁছালো, সেটা তো পৃথিবীতে একদম অবাক করে দেওয়ার মতো। এবং তাদের যে ফিরে আসার যে গল্প, মানুষ প্রায় গত দুটা ম্যাচে দেখলেন, এবং সেটা হচ্ছে যে ইজিপ্টের সাথে এবং আরেকটা পরবর্তীতে হলো আপনার ইংল্যান্ডের সাথে। তো ফিরে আসার গল্পটা পুরো পৃথিবীকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তো এখন পর্যন্ত আর্জেন্টিনার এই ধারা, যাতে সবাই আশা করে যে যেন ফাইনালে এসে তারা যেন বিশ্বকাপটা জয় করে। এবং গত বিশ্বকাপ 2022-এর কাতারে যেটা অনুষ্ঠিত হলো, সেখানেও তাদের এই যে বহু বছর পরে তারা যেভাবে তাদেরকে তাদেরকে তারা উপস্থাপন করলেন এবং তাদেরকে যোগ্য মনে করে পৃথিবীর সামনে এনে দাঁড় করালেন, সেটাও তখন আশ্চর্যজনক ছিল। প্রায় অনেক বছর পরে তারা তখন 2022-এর বিশ্বকাপ তারা যখন অর্জন করলেন, তাদের যে একটা কৌশলী খেলা, তারা কিন্তু প্রত্যেক খেলার মধ্য প্রান্তে প্রত্যেকটা পার্টে পার্টে তারা কিন্তু খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমার মনে হয় মেসি একজন ড্রাইভার, খুব ভালো ড্রাইভার, দক্ষ ড্রাইভার, একজন ফুটবলকে তার টিমকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে একটা পরিচিতি, তার যে একটা নিজের যে একটা কিছু একটা করে দেখানোর যে সুযোগ, সে কিন্তু সেটা পেরেছে। এবং সে কিন্তু শুধু যে আর্জেন্টিনা যারা সমর্থন করে তাদের জন্যই যে সে খুব ভালো একজন প্লেয়ার তা না। আমার মনে হয় সেখানে অনেকে যারা ব্রাজিল কিংবা অন্যান্য দল যারা সাপোর্ট করেন, তাদেরও পছন্দের একজন কিন্তু মেসি। এবং মেসি সর্বকালের সেরা একজন প্লেয়ার ইতিমধ্যেই কিন্তু সেটা অনেকেই সেটা ঘোষণা দিয়েছে। এবং যারা ঘোষণা দিলেন তারা কিন্তু খুবই বিখ্যাত লোকজন, যার কারণে আসলে এই মুহূর্তে আমরা ধরে নিতে পারি মেসি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তুমি অস্ট্রিয়ায় থাকো, অস্ট্রিয়ার ভিয়েনায় নিশ্চয়ই? জি, ভিয়েনায় থাকো, তুমি নিজে ফুটবল খেলো এবং তোমাকে নিয়ে অনেক বড় আশা আছে আমাদের। সেই আশার কথা একটু পরে আলোচনা করব। তার আগে যেটি শুনবো, তুমি কাকে এবার সমর্থন দিয়েছি? আমি একদম ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্টার, আমার ফ্যামিলির সবাই। তো ছোটবেলা থেকে এই ফুটবল দেখা আমার এই 2018 সালে, যেটা আর্জেন্টিনা চাচুরা বলতো যে আর্জেন্টিনা মেসি আছে, এরকম বড় বড় প্লেয়ার, তো দেখতাম, অনেক ভালো লাগতো আর্জেন্টিনার খেলা ছোট থেকে, যখন থেকে বোঝা শিখছি। সো এখন পর্যন্ত আর্জেন্টিনা সাপোর্ট করি। লাস্টবার ওয়ার্ল্ড কাপে তো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো, অনেক মজা করেছি। তো এবার এত এক্সপেকটেশন ছিল না, তাও তারা প্রুফ করলো যে তারা এখনও পারবে আরেকটা নেওয়ার জন্য। সো আমি আর্জেন্টিনা সাপোর্ট করি একদম ছোটোবেলা থেকে। তো প্রথমে 2018 সালে মন অনেক খারাপ ছিল, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেখছি, সো বলে আর্জেন্টিনা এরকম, তখন ফুটবলটা শেখা শুরু করেছি কীভাবে হয়, রুলসগুলি সব। তো এখন 2022 সালে ওয়ার্ল্ড কাপ জিতলো, তো এখন আবারও এবার অনেক সাপোর্ট করেছে আর্জেন্টিনাকে। অস্ট্রিয়ায়ও আমি ফ্রেন্ডদের বলতাম যে আমি আর্জেন্টিনা সাপোর্টার, ওরা কোশ্চেন করতো যে কেন, তুমি তো ওই দেশে থাকো না, কোনো
ইয়ে নাই, কোনো কানেকশন। আমি পরে বললাম যে বাংলাদেশে এরকম একটা ক্রেজ, ব্রাজিল, আর্জেন্টিনা, সো আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। এই আর আশা করি ইনশাআল্লাহ আমরা 4th নাম্বার ট্রফি আনবো। তাসাব্বির, আপনি তো এখন থেকেই প্রস্তুত হয়ে আছেন আর কি, বোঝা যাচ্ছে। জি আপনার 3 স্টারটা জলজল করছে। জি তো এবার কি 4 স্টারে যেতে পারবে কিনা? ইহান যেটি বলছিল। আশা করি ইনশাল্লাহ, হোপসো। আমি আসলে প্রিভিয়াস এপিসোডে যখন এসেছিলাম আমি একটা কথা বলেছিলাম যে আর্জেন্টিনা এই বিশ্বকাপটা আসলে শুরু করেছে কিছুটা ইনজুরি প্রবণতা নিয়ে। তাছাড়া আপনাকে আমি যদি বলি দলের কিছু মেইন প্লেয়ার ইনজুরিতে ছিল একদম শুরুর দিকে, বাট আপনি যদি এখন আর্জেন্টিনার স্কোয়াডটা দেখেন, আপনি কি বলতে পারবেন কোনো প্লেয়ার ইনজুরিতে আছে বা কোনো ধরনের কোনো অসুস্থতা? অবশ্যই না। এটা আমি আসলে বলবো এটা আর্জেন্টিনার যে টিম ম্যানেজমেন্টটা আছে, স্পেশালি কোচের এখানে বিশেষ অবদান আছে। প্রতিটা প্লেয়ারকে সে ইউটিলাইজ করেছে। ফুল একটা স্ট্রং টিম নিয়ে আর্জেন্টিনা ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে। আমি মনে করি এই বিশ্বকাপের ফাইনালটা মানে আর্জেন্টিনার এই যে টিমটা, এটা 2022-এর থেকে অনেক বেশি স্ট্রং। আপনি যদি চিন্তা করেন 2022-এর যে প্লেয়ারগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু এবার ম্যাচিউরড। স্পেশালি আমি যদি বলি ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ, আলভারেজ। জুলিয়ান আলভারেজ, এরা সবাই কিন্তু ম্যাচিউরড এবং সবাই গোল পেয়েছে যাদের কথা বলেছি। সো যথেষ্ট স্ট্রং, যথেষ্ট ম্যাচিউরড। এবং গত বিশ্বকাপ জাস্ট মেসি নির্ভর ছিল, আমি বলবো এই বিশ্বকাপটা পুরোপুরি মেসি নির্ভর না। তারা যথেষ্ট মানে স্ট্রং একটা টিম সাজিয়েছে এবারে এবং কম্বিনেশনও অনেক দারুণ। কোচের ট্যাকটিস থেকে শুরু করে আমি আগেও বলেছিলাম লিওনার্দো স্কলোনি, ওনার ট্যাকটিস আসলে মার্ভেলাস। মানে আপনি যদি চিন্তা করেন মাস্টার ক্লাস একটা কোচ। এই বিশ্বকাপে আপনি যদি খেয়াল করেন আর্জেন্টিনা এবং স্পেন এই দুটো টিমই কিন্তু জাস্ট মিডফিল্ড নিয়ে তারা একটা প্ল্যানিং সাজিয়েছে। বাকি টিমগুলোর কিন্তু মিডফিল্ডে অত বেশি প্ল্যানিং ছিল না, অথচ পর্তুগালের মতন একটা টিম যাদের সবচেয়ে স্ট্রংগেস্ট মিডফিল্ড ছিল তারাও 2 বা 3টার বেশি মিডফিল্ডার খেলায়নি। বাট আর্জেন্টিনা এবং আপনি যদি স্পেনের কথা চিন্তা করেন মিডফিল্ডে 4 জন করে ওরা রেখেছে, যেটা হচ্ছে মিডফিল্ডটাই হচ্ছে মূলত মানে একটা ফুটবলের মেইন ইঞ্জিনটা, যেটা এই দুটো টিম এখন পর্যন্ত ধরে রেখেছে। সো আই হোপ ফাইনালটা জমজমাট হবে এবং আশা করি দিন শেষে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। আসবো আরো আর্জেন্টিনা গল্প শুনবো। শিরিন সুলতানা পৃথিবী, আপনি কাকে সমর্থন করেন? এখানে তো দেখতে পাচ্ছি আর্জেন্টিনার দল অনেক ভারী। আমি মন থেকেই ব্রাজিলের ভক্ত। তো ছোটোবেলা থেকেই আমার ফ্যামিলিতে আমার ভাই, আমার মা, আমার বাবা এভরি সিঙ্গেল পার্সন আর্জেন্টিনা, বাট একমাত্র আমি অনলি ওয়ান পার্সন যে হচ্ছে ব্রাজিল সাপোর্টার। আমার বন্ধু বান্ধবরা আমাকে জিজ্ঞেস করে যে কেন, আমি তো কখনো আমার নিজের চোখে দেখি নাই। তো বলতে পারি অ্যাটলিস্ট 2002 সালে তো দেখেছি, যদিও ছোট ছিলাম, বেশ ছোটই ছিলাম। তো ওদের সাথে আসলে আর্জেন্টিনার সাথে যখন আমি তর্ক বিতর্কে যাই পেরে ওঠাটা মুশকিল। ইটস ট্রু, আর্জেন্টিনা অবশ্যই একটা ভেরি বিগ স্ট্রং একটা টিম অ্যান্ড বলবো 3বারের সাবেক চ্যাম্পিয়ন, যেই দলে ম্যারাডোনার মতো প্লেয়ার জন্ম দিয়েছে, মেসির মতো প্লেয়ার জন্ম দিয়েছে, অবশ্যই স্ট্রং হবে। জি, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আর্জেন্টিনা সাপোর্টার। বললাম তো, সেটা পরে বলবো। আমার কাছে ব্রাজিলের খেলা অনেক ভালো লাগে তারা, বাট আমি বলবো না যে এবার তারা অনেক ভালো খেলেছে, তাদের দলটা তেমন স্ট্রং ছিল না অ্যান্ড এটা খুবই হতাশজনক ছিল যে তারা এত আগে বাদ পড়ে যাবে। অ্যাটলিস্ট তারা সেমিফাইনাল খেলতে পারবে না, এটা হচ্ছে আমাদের ব্রাজিল সাপোর্টার যারা তারা কখনোই এক্সপেক্ট করিনি। সো এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। আপনি সাউথ কোরিয়ায় থাকেন, আপনি জাস্ট একদিন হয় এসছেন আপনি বলছিলেন, জি। তো এইবার নিশ্চয়ই পরিবারের সবার সঙ্গে খেলা দেখতে পারেননি? না, দেখেছি আর্জেন্টিনার লাস্ট খেলাটা আমি দেখেছি, লাস্ট সেমিফাইনালটা দেখেছেন? সেমিফাইনাল দেখেছি। যে বাকি সময়টা, পুরো সময়টাই তো আপনি সাউথ কোরিয়ায় ছিলেন, জি, সেখানে কিভাবে খেলা দেখতেন? অ্যাকচুয়ালি সেখানে আমার কিছু পরিবার আছে, অ্যাকচুয়ালি সব একসাথে থাকতে থাকতে আমরা একটা পরিবার হয়ে গিয়েছি। তো সেখানে আমার একটা ভাই, আমার ভাবি আছে অ্যান্ড আমার ফ্রেন্ডও ছিল। তো আমরা সবাই মিলে একসাথে হয়ে খেলা দেখতাম। যদিও আমাদের খেলাটা শুরু হতো, যেহেতু আমরা বাংলাদেশ থেকে 3 ঘন্টা আগিয়ে, তো হচ্ছে আমরা আমাদেরকে ভোরবেলা উঠে খেলা দেখতে হতো। খুব ভোরে? আমরা অ্যালার্ম দিয়ে দিয়ে খেলা দেখতাম। অ্যান্ড ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনার খেলা তো আমি কখনো মিস করিনি, কারণ
আমাদের ওখানেও হচ্ছে একটা ডিবেট স্টার্ট হয়ে যেত, বিকজ আমার ফ্রেন্ড অ্যান্ড আমার ভাইয়া তারা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, অ্যান্ড আমি আর আমার ভাবি আমরা দুজন হচ্ছে ব্রাজিল সাপোর্টার। তারা অনেক স্ট্রংলি আমাদেরকে অনেক ডিফেন্স করতো, তাদের সাথে পেরে ওঠাটা অনেক মুশকিল ছিল। তারপরেও একটা সুন্দর ভারসাম্য আমাদের ফ্যামিলিতে, মানে আমাদের বাসায় আর কি থাকতো, যে আর্জেন্টিনা ব্রাজিল, ওকে ফাইন, ব্রাজিল জিততেছে বা আর্জেন্টিনা জিততেছে। ফার্স্ট আর্জেন্টিনা যখন গোল খাচ্ছে, আমি আর আমার ভাবি অনেক মানে এক্সাইটেড, ওদেরকে অনেক বুলিং করতেছি। অ্যান্ড বাট হ্যাঁ, আর্জেন্টিনা এবার অনেক ভালো খেলছে, প্রত্যেকবার যেভাবে কাম ব্যাক করছে, মানে তাদের ইন্টেনশনে ছিল মনে হয় এটা, যে প্রতিবার তারা মানে ফার্স্ট হাফে কোনো কিছু করবে না, লাস্ট 10 or 15 মিনিটে তারা তাদের কামব্যাকটা খুব দুর্দান্ত হয়েছে লাস্ট বেশ কয়েকটা ম্যাচে। এইবার আমি জানতে চাচ্ছি, সাউথ কোরিয়া তো অনেক আগে আউট হয়ে গেছে, প্রথম রাউন্ডে আউট হয়ে গেছে, তারপর সেখানকার মানুষ কাকে সাপোর্ট দিচ্ছে? কারণ তারাও তো ফুটবল প্রেমী একটি দেশ, প্রতিবার বিশ্বকাপে অংশ নেয়, খেলে, অনেক সময় ভালো খেলেছে, আমরা সেমিফাইনাল পর্যন্ত দেখেছি সাউথ কোরিয়াকে। তো তারা এবার তাদের দেশটা প্রথম রাউন্ডে আউট হওয়ার পর এখন কাকে সাপোর্ট দিচ্ছে? তারা অনলি ওয়ান টিম সাপোর্ট করে, সেটা হচ্ছে কোরিয়া। যে আমাদের দেশে তো এরকম ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে অনেক কিছু হয়ে যায়, আমরা অনেক তর্ক বিতর্ক, অনেক রক্তারক্তি হয়ে যায়, মারামারির ঘটনা তো প্রতিনিয়ত ঘটছে, মারাও গেছে। ব্রাজিল অথবা আর্জেন্টিনা যদি জিতে যায়, একটা র্যালি বের হয় অ্যান্ড অল, আমরা যেটা করি আসলে বাংলাদেশে, তো যখন ওরা শুনে অনেক মানে শাউট খেয়ে যায় যে তোরা তো দল মানে আমরা তো পার্টিসিপেটই করতে পারি না, তো সেখানে আমরা এত কেন হচ্ছে উৎসাহ প্রকাশ করি। তো আমার কথা হচ্ছে যে পার্টিসিপেট করতে পারি না, ইটস ওকে, বাট কারণ প্রতিটা দেশ তো আর প্রত্যেকটা খেলায় অত বেশি যে ভালো করবে এমন না। তো আমরা আবার ক্রিকেটে অনেক বেশি ভালো খেলতে পারি রাদার দ্যান ফুটবল। তো বাট আমরা অনেক মন থেকে অনেক ফুটবল লাভার, ফুটবলকে অনেক ভালোবাসি, আমরা ফুটবল খেলা দেখতে ভালোবাসি। যেহেতু ব্রাজিল এবং আর্জেন্টিনার কাপের সংখ্যা অনেক বেশি অ্যান্ড তারা অনেক ভালো খেলে, কিছু ফেমাস প্লেয়ারও আছে যাদেরকে নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, তো যার জন্য হচ্ছে আমাদের দেশে ফুটবল বা আমরা আর্জেন্টিনা ব্রাজিল স্পেসিফিক একটা কান্ট্রিকে অনেক সাপোর্ট করি। কোরিয়াতে একটা বড় প্লেস আছে, সেটা হচ্ছে গোয়াঙ্গমুন একটা প্লেসের নাম। সেখানে হচ্ছে বড় একটা স্ক্রিনে একটা মাঠের মধ্যে সবাই একসাথে খেলা দেখা, অনেক মানুষ একসাথে লাল জার্সি পরে খেলা দেখছে, খুব উৎসাহের সাথে খুব এনজয় করছে। তো অন্যান্য খেলাগুলোতে, অন্যান্য দেশের খেলাগুলোতে আমি দেখি নাই তারা এত আগ্রহ সহকারে খেলা দেখছে বা এনজয় করছে বা এক্সপেকটেশনস নিয়ে আছে। ঢাকায় আসার পর আপনার কাছে মনে হয়নি যে এটা কি বাংলাদেশ না ব্রাজিল না আর্জেন্টিনা, এরকম কোনো কনফিউশন? মানে দেশের কয়টা পতাকা দেখেছেন আর আর্জেন্টিনা ব্রাজিলের কত পতাকা? সত্যি বলতে দেশের পতাকা আমার এখনো চোখে পড়েনি, বাট আমার বাসার ছাদ বা বারান্দা থেকে আমি দেখতে পারি যেটা আশেপাশে ব্রাজিল আর্জেন্টিনা দিয়ে ভরা। ইভেন ব্রাজিল এখন নেই আমাদের মাঝে বা হচ্ছে ওয়ার্ল্ড কাপ এখন আর খেলতে পারছে না, তারপরেও আমি দেখতেছি যে প্রতিটা রোডে, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা বাড়ির ছাদে আমি ব্রাজিলের পতাকাটা এখনো দেখতে পাই। তো আমার কাছে মনে হয় যে ব্রাজিল সাপোর্টাররা এখনো বেঁচে আছে। অথচ কোরিয়ায় আপনি দেখেছেন ওরা হারলেও কোরিয়া, জিতলেও কোরিয়া। কোরিয়ার বাইরে ফ্ল্যাগ চোখে পড়েছে কিনা আর্জেন্টিনা বা ব্রাজিলে? নো, এরকম কোনো ফ্ল্যাগ, নট আ সিঙ্গেল ওয়ান। আর আমাদের দেশ তো একদম মানে উত্তেজনায় ভরপুর আর কি, ব্রাজিল আর্জেন্টিনা। আমরা যে পরিমাণে ক্রেজি ফুটবলকে নিয়ে, বা নট অনলি ফুটবল, আমরা ঠিক এই ক্রেজিনেসটা নিয়ে আমাদের আলোচনা আছে যে এইটাকে কিভাবে কাজে লাগানো যায়। এবার আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে কোরিয়া এত ভালো ফুটবল কাঠামো গড়ে উঠলো কিভাবে? মানে প্রতিবার দেখেন আপনি ওরা চান্স পাচ্ছে, বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলছে, সেমিফাইনাল খেলেছে, জার্মানির মতো দলকে হারিয়েছে, আর এবার চেক রিপাবলিক বা চেকিয়া, সেটাও কিন্তু একসময় খুব ভালো ভালো দল ছিল, তাদেরকে হারাচ্ছে। মানে কোরিয়াকে সবাই সমীহ করছে। কিভাবে গড়ে উঠলো এই ফুটবলটা? আমাদের দেশে যেমন আমরা ক্রিকেট লাভার বা ক্রিকেট নিয়ে আমরা অনেক বড়াই করতে পারি, সেম কোরিয়াতেও তারা ফুটবল লাভার, ফুটবলকে তারা অনেক পছন্দ করে। অ্যান্ড তারা স্কুল কলেজ থেকেই যারা মানে এই জিনিসটার প্রতি প্রতিটা স্টুডেন্টদেরকে বা প্রতিটা বাচ্চারা পর্যন্ত মানে ফুটবল জিনিসটা কি তারা সেটা বুঝে। অ্যান্ড
ছোট থেকেই সেখানে স্কুলগুলোতে একটা পার্ট রাখা হয় ফুটবলের। তারা ছোট থেকেই হচ্ছে বেড়ে ওঠে ফুটবল নিয়ে প্র্যাকটিস করে করে। অ্যান্ড দ্য মেইন থিং ইজ কোরিয়ান গভর্নমেন্ট অনেক স্ট্রং, অ্যান্ড কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন থেকেও তারা অনেক সাপোর্ট পায়। যেমন এবার ফুটবল বিশ্বকাপে যদি কোরিয়া জিততে পারত, 1 কোটি বিলিয়ন ওন প্রতিটা ফুটবল প্লেয়ারদেরকে দেওয়া হবে। তারা হেরে যাওয়ার পরেও তারা টোটাল 50 and 30 হচ্ছে তারা চেকিয়ার বিপক্ষে জিতেছে বলে তারা হচ্ছে 30 মিলিয়ন ওন পেয়েছে। অ্যান্ড তারা অংশগ্রহণকারী দল হিসেবে 50 মিলিয়ন ওন পেয়েছে। সো এটা হচ্ছে কোরিয়ার মানে এটা ইটস নট আ লাইক স্মল অ্যামাউন্ট, ইটস এ বিগ অ্যামাউন্ট। নিঃসন্দেহে। তো তারা জাস্ট গ্রুপ পর্বে বাদ হয়ে গিয়েছে, বাট তারা স্টিল এই অ্যামাউন্টটা পাচ্ছে। তারা নেক্সট ইভেন দো তারা এত সিরিয়াস, তাদের যে ইভেন সং হিউন মিন যে হচ্ছে অনেক মানে ফুটবলের মধ্যে তারকা আমাদের কোরিয়াতে, সে একটি গোলও দিতে পারেনি বলে আমাদের মানে ওদের যে কোচ সে হচ্ছে পদত্যাগ করেছে একটা ছোট বার্তা দিয়ে। যেটি বলছিলেন ছোটবেলা থেকে ফুটবল খেলা হতে হলে যেই সুযোগ সুবিধা দরকার পাওয়া যায় তারা সবই আছে। সবগুলাই পাচ্ছে, মাঠ থেকে শুরু করে সাপোর্ট, ফাইনান্সিয়াল সাপোর্ট। আমরা আসবো কাতারের গল্প শুনে আসি। কাতারের ফুটবলটা কিভাবে গড়ে উঠছে? কাতারও তো অনেকবার বিশ্বকাপ খেলেছে, গতবার তো হোস্টই ছিল। মধ্যপ্রাচ্যের তো মানে যে কয়েকটি দেশ রয়েছে এর মধ্যে প্রত্যেকটা দেশেই কিন্তু তাদের ফুটবলকে মানে একদম সামনের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। এর মধ্যে কিন্তু কাতার খুব এগিয়ে, এবং কাতার তাদের এই ফুটবলকে খুব বেশি প্রাধান্য দিয়ে, এবং কাতার কিন্তু ছোট দেশ হলেও আয়তনে, কিন্তু তারা চাচ্ছে যে এই ফুটবলের মাধ্যমে যেন তারা পৃথিবীতে মানে তাদের দেশটাকে আরও ভালোভাবে যেন তারা প্রচার করতে পারে। তো কাতার কিন্তু তাদের এই নিজের দেশের ফুটবল একদম জন্ম থেকে যদি শুরু করে, সেটা হলো যে তাদের প্রায় 20টার অধিক নিজস্ব মানে তাদের অভ্যন্তরীণ ক্লাব রয়েছে, ফুটবল ক্লাব। তো সেগুলোতে তাদের যে নিয়মিত চর্চা হয় এবং তাদের নিজেদের যে একটা টুর্নামেন্ট হয় ক্লাবগুলোতে, এর পাশাপাশি কাতার কিন্তু তাদের এই যে গালফ রিজন যে তাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের জন্য আবার টুর্নামেন্ট আয়োজন করে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো আমির কাপ। আমির কাপে কিন্তু প্রায় প্রতিবেশী দেশগুলো তারা অংশগ্রহণ করে, এবং সেটাও প্রায় খুব খুব কম বলা যাবে না, যে খুবই অনেক মানে উত্তেজিত থাকে ওখানকার মানুষজন, এবং তাদের মধ্যে একটা বিশাল একটা মানে একটা গ্যাদারিং হয়। এবং প্রতিবেশী দেশগুলোর যে দর্শক যখন এই আমির কাপে অংশ নেয়, তখন কিন্তু এই মানে একটা বড় একটা মানে পরিসরের যে আয়োজনটা, তখন কিন্তু মানুষের ওখানকার পরিবেশটা খুবই মানে মানে উত্তেজনা থাকে, এবং সেখানকার যে নিয়মিত যে মানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু খুব জমজমাট হয়ে ওঠে। তো এটা প্রতি মানে বছরের মধ্যেই হয়। তো আমাদের বাংলাদেশি প্রবাসী অনেকেই কিন্তু কাতারে থাকেন, প্রায় আমার ধারণা 10,000-এরও বেশি পরিবার কাতারে বসবাস করেন। তাদের মধ্যে কিন্তু তাদের যে ছেলেপুলেরা রয়েছেন ছোট ছোট, যারা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, তো তাদের স্কুলে তো তারা নিয়মিত এমনিতে একটা খেলার মাঠ থাকে, সেখানে চর্চার পাশাপাশি যে কাতারে যে ফুটবল ক্লাবগুলো রয়েছে, এই ক্লাবেও কিন্তু তারা কিন্তু একাডেমিকভাবে কিন্তু প্রশিক্ষণ নেওয়ার একটা সুযোগ থাকে। ফুটবলের মানে একদম অবকাঠামোটা কেমন? মানে একটা বাচ্চা সে কি শিশুকাল থেকেই ফুটবল নিয়ে সামনের দিকে এগোচ্ছে, নাকি বড় হওয়ার পর সিদ্ধান্ত নিচ্ছে? আসলে সিদ্ধান্তের বিষয়টা এখানে পরিবার থেকে নিতে হয়। হ্যাঁ, তখন পরিবাররা যে সিদ্ধান্ত নেওয়ার পরে চাইলে সে তার ছোটকাল থেকে সেই তার এই ফুটবলের জগতে সে প্রবেশ করতে পারে। মানে স্কুল পর্যায় থেকেই শুরু হয়? হ্যাঁ, স্কুল পর্যায় থেকে শুরু হয়। বর্তমান যে সরকার বা কাতারের যে আমির আছেন শেখ তামিম বিন হামাদ আল থানি, ভদ্রলোক, খুবই চমৎকার মনের মানুষ, এবং সে তার দেশকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য শুধু তার দেশের নাগরিককে দিয়েই যে সামনের দিকে
এগিয়ে নিবে দেশটাকে। শুধু তাই নয়, যারা কিনা অন্যান্য দেশ থেকেও সেই দেশে মানে অভিবাসী আছেন, তাদের মধ্য থেকেও যদি কেউ যদি খুব ভালো কিছু করার সুযোগ থাকে, সুযোগ মানে পায় এবং দেখানোর চেষ্টা করে, সরকার কিন্তু তাকে কিন্তু খুব একটা সাপোর্ট দেয় এবং মানে সেখানে কি বাংলাদেশিদের কেউ আছে কিনা, সেই সুযোগটা নিচ্ছে বাংলাদেশিরা? বাংলাদেশিরা তো শুধু যে ফুটবলের জন্য আমি বলবো তা না, অন্যান্য সেক্টরেও কিন্তু সেই সুযোগটা কিন্তু পাচ্ছে বাংলাদেশিরা। ইহান, জি তুমি নিজে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছো অস্ট্রিয়ার মতো জায়গায়, যেখানে অস্ট্রিয়াও এবার বিশ্বকাপ খেলেছে, সেকেন্ড রাউন্ডেও গিয়েছিল অস্ট্রিয়া। তুমি কি দেখেছো? তুমি বাংলাদেশের ফুটবলের সিস্টেমটাও দেখেছো, যে খেলার কতটুক সুযোগ সুবিধা আছে না আছে, সেই তুলনায় অস্ট্রিয়ার অবস্থা কি? যেমন আমি বলবো যে ওখানে ওরা অনেক সাপোর্ট করে সবাইকে। যেমন আমি যখন ছোট ছিলাম অনেক ফুটবল খেলার ইচ্ছা ছিল, তা আমি ওটা কিন্তু বাংলাদেশে পেরেছি, তাও অস্ট্রিয়ার মতো না। মানে অস্ট্রিয়াতে আপনার প্রায় জায়গায় আপনার মাঠ, বড় বড় মাঠ, ফুটবল খেলার জায়গা। যেমন স্কুল থেকে শুরু হয়, যেটা বললো যে ছোটবেলা থেকে তারা যাদের ট্যালেন্ট আছে তাদের এই চিন্তা করতে হবে না যে আমি কি পারবো না, তাদের ওই সুযোগটা দেওয়া হয়। আপনি যদি ট্যালেন্ট থাকে আপনি নিশ্চয় ভালো জায়গায় যেতে পারবেন অস্ট্রিয়াতে। যেমন আপনার ছোটবেলা থেকে স্কুল থেকে আপনার ফুটবল টুর্নামেন্ট হয়, একটা টুর্নামেন্ট আছে ক্রোনেন কাপ বলি আমরা। এটা হলো প্রত্যেক বছরে হয় একবার করে, পুরো ভিয়েনাতে, অস্ট্রিয়ার ভিয়েনাতে সব স্কুলের এগেনস্টে খেলে। তো ছোটবেলা থেকে স্কুল থেকে ওরা মানে ডেভেলপমেন্ট করে প্লেয়ারগুলিকে। কারণ আপনার যদি আপনার এটা হলো আপনার যেটা ইচ্ছা, আপনি যদি পড়ালেখায় ভালো, আপনি পড়ালেখায় যাবেন, যদি ফুটবল ভালো লাগে নাহলে ফুটবলে যাবেন। কিন্তু ওই বাধাটা নাই, সবাই আপনাকে এনকারেজ করে। যেমন আমি টিচারকে যদি বলি যে আজকে আমার ট্রেনিং আছে বিকালে, আমি স্কুলে আসতে পারবো না, তারা একবারের জন্য বলবে না যে না হবে না, তারা আরও এনকারেজ করে যে ঠিক আছে ভালো এসে। আবার এই যে আমাদের ফুটবল টুর্নামেন্ট হলো, আমি জিতলাম, তো এই যে টিচাররা যে আমাকে যে ইয়েটা দিচ্ছে, যে রেসপেক্ট যে ইয়েটা করলো, যে অনেক ভালো খেলছো, অনেক এরকম আগায় যাও, আমি চাই তোমরা একবার এরকম ভালো পজিশনে যাও, এই জিনিসটা অনেক সাপোর্টিং, অনেক সাপোর্ট। আর যেভাবে প্রায় জায়গায় যে খেলাধুলা করার যে জায়গা, যেমন বাসার পাশে 2-3টা মাঠ, সবাই বিকালে সামার হলে সবাই খেলতে যায় নামে। যেমন শুধু মাঠ বাইরে না, ইনডোরও আছে। যেমন অস্ট্রিয়াতে অনেক ঠান্ডা পড়ে, সো আমরা ইনডোরে যেয়ে খেলি, তো মানে সব রকম সুবিধা আছে। আর একাডেমির কথা বলতে গেলে এখানে তো আপনার অনেকগুলি লিগ আর কি। যেমন প্রিমিয়ার লিগ যদি বলি আমরা, লিগ 1, প্রিমিয়ার লিগ, EFL, মানে ছোট থেকে অস্ট্রিয়ায় এরকম বুন্দেসলিগা আছে, বুন্দেসলিগা 2। তো আপনার অনেক চান্স, অনেক একাডেমি, আপনি যেমন পজিশনে খেলেন, আপনার যেমন খেলার টেকনিক, ওই ক্লাবে আপনাকে নিয়ে নিবে। আপনি যেমন ছোট থেকে শুরু করে আস্তে আস্তে করে আপনি আর কি বড় তুমি যে খেলার পিছনে সময় দিচ্ছ, জি এটার জন্য কোনো ব্যয়ভার তোমাকে বহন করতে হয়, নাকি সেখানকার সরকারই সে ব্যবস্থা করে রেখেছে? জি, এটা ওই দেশের গভর্নমেন্ট আপনাকে অনেক সাপোর্ট করে। মানে আমার যেমন মানে একটা চিন্তা হয় না যে আমি খেলতেছি একটা কোনো হবে নাকি। যেমন বাংলাদেশে আমরা যে খেললে একটা টেনশন থাকে যে আল্লাহ আমরা কি করব বড় হয়ে, যদি ফুটবল না হইতে পারি তাহলে আমরা খেয়ে খাবো কিভাবে, হ্যাঁ, বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ। এটি। কিন্তু অস্ট্রেলিয়াটা না, আপনার সরকার আপনাকে হেল্প করবে। মানে আপনি যদি কাজও না থাকে, ওই দেশে কোনো নাই, মানে সবাই কাজ করে, মানে একটা মানুষও নাই যে সে কাজ নাই বা কিছু, নন এমপ্লয়েড এরকম একটা মানুষও নাই। তো আপনার ওই টেনশনটা করা লাগে না যে আমি যদি ফুটবলার না হইতে পারি আমার কি হবে। তো আপনি ফুটবলে আগায় যাইলেন, আর না পারলেন তো সরকার আপনাকে হেল্প করবে আর কি। মানে অনেক রকম আছে সুবিধা। তুমি তো স্বপ্ন দেখছো তুমি একজন ফুটবলার হবা, জি। তুমি বড় ফুটবলার হলে তুমি কোন দেশের হয়ে খেলবে, অস্ট্রিয়ার না বাংলাদেশের? আমার মা বাবা এবং আমার সবারই স্বপ্ন যে আমি বাংলাদেশে খেলবো। আমি যখন ছোটবেলা থেকে ফুটবল দেখতাম, করতাম, আমার অনেক ভালো লাগতো যে আমি যদি এখানে থাকতাম, আমার দেশের জন্য খেলতাম, সবাই আমাকে এরকম চিয়ার করবে, সবাই এরকম স্টেডিয়াম থেকে বলবে যে আমরা যেটা দেখি যে এখন হামজা বা যে প্লেয়াররা, তাদের যে আমরা যেভাবে ভালোবাসি মন থেকে, যে আমরা চাই তারা খারাপ খেললেও আমরা তাদের সাথে, ভালো খেললেও আমরা তাদের সাথে। এই জিনিসটা আমি অনেক ফিল করি যে আমি চাই একদিন আমি ইনশাআল্লাহ দেশের হয়ে খেলবো। আমার ছোট থেকে যখন থেকে ফুটবল শিখেছি তখন থেকে কেন জানি আমার এই স্বপ্নটা ছিল যে আমি দেশের হয়ে খেলবো। আমার ফ্রেন্ডরা বলে যে তুমি অস্ট্রিয়া তো অনেক ভালো টিম, তুমি দেশে থাকলে একটা জিনিস আরও ভালো পর্যায়ে ফুটবল খেলতে পারবা, কিন্তু তুমি কেন খেলতে চাও না অস্ট্রিয়া ন্যাশনাল টিমে।
আমি বললাম যে আমার দেশের জন্য, আমি আমার দেশের জন্যই খেলতে চাই, এটা আমার দেশ। সো আমি যেখানেই থাকো না কেন ওই শেকড়ের টানে দেশের হয়ে খেলা, যেটি এবার আমরা দেখেছি আফ্রিকার অনেক দেশের দেখেছি, কিন্তু মরক্কোর বিশেষ করে যে তারা প্রায় সবাই ইউরোপে, একজন ছাড়া সবার জন্ম ইউরোপে, বিভিন্ন দেশে তারা নিজের দেশের হয়ে খেলে দেশের সুনামটা বাড়াচ্ছে। তোমার জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। তাসাব্বির, এই যে ইহানদের মতো যারা যে বিভিন্ন দেশে ভালো খেলেছে, আমরা দেখেছি অনেক দেরিতে হলেও হামজাকে আনা হয়েছে, জামাল ভুঁইয়াকে আনা হয়েছে, কিন্তু আমাদের 2 কোটি মানুষ দেশের বাইরে থেকে। অস্ট্রিয়ার তো 1 কোটি জনসংখ্যাও নাই, অনেক কম, অনেক কম। কাতারে তো আরো কম। পৃথিবী বলছিলেন যে সাউথ কোরিয়া খুব বেশি জনসংখ্যার দেশ না, আর আমাদের 2 কোটি মানুষ দেশের বাইরে থাকেন। এই নিশ্চয়ই আমরা একটা 20 জনের বা 15 জনের একটা জাতীয় দল গঠনের জন্য যথেষ্ট মানুষ আমাদের রয়েছে, প্রবাসীরা যারা খেলছে, তাদের একত্রিত করে দেশের সুনামটা বাড়ানো বা বিশ্বকাপের জন্য প্রতিযোগিতা অংশ নেয়া। এই ক্ষেত্রে গোলসেন্স গ্রুপ কি করতে পারে? গোলসেন্স গ্রুপ মূলত স্পোর্টস জগতে অনেক অবদান রাখার চেষ্টা করছে। যেমন আমাদের স্পেশালি আমরা কিছু প্ল্যানিং করছি, যেমন আমাদের এজ লেভেলগুলোতে আমরা ট্রাই করছি ভালো ভালো কিছু প্লেয়ার উঠিয়ে আনার জন্য এবং ওদেরকে স্পন্সরশিপ দেওয়ার জন্য। তাছাড়া আপনি যদি চিন্তা করেন শুধুমাত্র গোলসেন্স গ্রুপ এগিয়ে আসলে তো হবে না, আপনাকে আপনার দেশের হয়ে যদি মানে কিছু করতে হয়, সেক্ষেত্রে এটা শুরু করতে হবে একদম পারিবারিক থেকে, যেটা শামীম ভাইয়া বললো যে পরিবার থেকে কিন্তু আসলে স্টার্টটা করতে হয়। তো দেখেন, আমি মূলত একজন ক্রিকেটার ছিলাম, একটা বাংলাদেশের ক্রিকেট যে পর্যায়ে আছে, বাংলাদেশের ফুটবল কিন্তু সে পর্যায়ে নেই। আপনি যদি চিন্তা করেন ক্রিকেটের কিন্তু এজ লেভেল থেকে শুরু করে জেলা ভিত্তিক, ডিভিশন ভিত্তিক অনেকগুলো স্টেজ আছে এবং ভালো লেভেলে গ্রুমিং হয়, কিন্তু সে তুলনায় ফুটবলটা কিন্তু সেভাবে গ্রুমিং হচ্ছে না। আপনি যদি স্কুল পর্যায় থেকে এই যে ইন্টার স্কুল হয়, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলের মানে লিগগুলো হয়, ডিভিশন লেভেলের লিগগুলো হয়, এগুলোতে যদি মানে বাফুফে যদি খুব ভালো লেভেলের একটা স্টেপ নেয়, তাহলে কিন্তু ফুটবলটা এগিয়ে আসবে। এবং আমরাও ট্রাই করছি এই স্টেপগুলোতে আগানোর, মানে আমাদের এই যে ফুটবলটাকে আমরা ট্রাই করছি সাপোর্ট করার, যে আমরাও ফুটবলে উঠে আসতে পারি, শুধুমাত্র ক্রিকেটেই নয়, আমরা ট্রাই করছি আমাদের ফুটবলটাও যাতে এগিয়ে যায়। আসলে আপু যেটা বললেন যে সাউথ কোরিয়ার মানুষই সাপোর্ট করছে বিশ্বকাপকে, অন্য কোনো দেশকে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি বাংলাদেশ মানে ওয়ার্ল্ড কাপে যদি চান্স পেত, বাংলাদেশে কি এত আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার থাকতো? অবশ্যই না। এটা একদম ঠিক, একদম। হ্যাঁ, সো আমি আসবো তাসাব্বির, আসবো আপনার কাছে। তার আগে প্রিয় দর্শক, আমাদের গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে যে প্রতিনিয়ত কুইজ, সেটি বহাল আছে। অর্থাৎ আগেই আমরা দিয়েছি যে আজকে 3য় স্থান নির্ধারণী হচ্ছে আজ রাতে ফ্রান্স এবং ইংল্যান্ড, কে জিতবে সেই কুইজে অংশ নেন। আর আগামীকাল শিরোপা দখলের লড়াই, সেখানে আর্জেন্টিনা এবং স্পেন। সেখানে কি ফলাফল হবে, 2টি কুইজ আপনাদের উদ্দেশ্যে দেয়া আছে, আপনারা সেখানে অংশ নিয়ে গোলসেন্স গ্রুপের যে লোভনীয় পুরস্কারগুলো সেগুলো। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা লাভ করে নেন আপনারা। কি কি দিচ্ছেন আবার যদি একটু বলেন। আচ্ছা, প্রথম পুরস্কার সেটি হচ্ছে আমাদের রেডি একটি হোটেল আছে কক্সবাজার হিমছড়িতে, বেস্ট ওয়েস্টার্ন প্লাস চেইন দ্বারা এই হোটেলটা পরিচালনা করা হচ্ছে, যার নাম বে হিলস। এই হোটেলে 2 নাইট 3 ডেজ স্টে ফ্যাসিলিটিস। সেকেন্ড পুরস্কার হচ্ছে যে জয়ী হচ্ছেন সে তার পছন্দের টিমের প্লেয়ার এডিশন জার্সি পাচ্ছেন। থার্ড পুরস্কার হচ্ছে গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে একটি স্পেশাল সুভিনিয়ার। আর এটা ছাড়াও আমাদের একটা হচ্ছে যে মেগা কুইজ আমাদের যেটা আছে, সেটা হচ্ছে রোড টু চ্যাম্পিয়ন। রাইট, রোড টু চ্যাম্পিয়ন। সেটা হচ্ছে আমাদের কক্সবাজার কিংবা কুয়াকাটার যে কোনো 5 তারকা হোটেলের আংশিক মালিকানা পাওয়ার সুযোগ রয়েছে। অনেক অনেক লোভনীয় পুরস্কার। এবং আপনারা থাকেন ফুটবলের সঙ্গে, ইহানদের মতো আগামী প্রজন্ম যারা ফুটবল দিয়ে বিশ্ব জয় করবে, সুনাম কুড়াবে, তাদের আনার পথটা আপনাদের হাত দিয়ে তৈরি হোক, সেই আশা রইল। ধন্যবাদ। ইয়ান, তোমার কাছে একদম শেষ প্রশ্ন, তুমি কোন পজিশনে খেলো? আমি লেফট উইং খেলি, রাইট উইংও খেলি মাঝে মাঝে, আর ক্যামও খেলা ট্রাই করি। মানে আমি লাইক লেফট উইংয়ে আমার সবচেয়ে মানে ভালো লাগে খেলতে, লেফট উইং, রাইট উইং এই।
আর অ্যাকচুয়ালি লাইক ট্রেনিংয়ে হয় কি লাইক কোচরা কিন্তু আপনাকে সবসময় আপনার পজিশনে খেলাবে না, অনেক পজিশনে ট্রাই করে। যেমন আমি অনেক সময় 1 মাসের মতো লেফট সেন্টার ব্যাক খেলেছি, ফুল ব্যাক। তো কিন্তু নর্মালি ম্যাচে কিন্তু আমি লেফট উইং খেলি। মানে কোচ আপনাকে মানে অনেক জায়গায় ট্রাই করবে আপনাকে কোথায় মানে একদম পারফেক্ট হয় টিমের জন্য। আর টিমের জন্য হইলে এটা আমরা কখনো না বলি না, যদি মাঝে মাঝে টিমের জন্য যদি লাগে গোলকিপারও খেলতে আমরা না বলি না। কিন্তু নর্মালি আমি আমার মানে পজিশন হচ্ছে লেফট উইং আর রাইট উইং, এই দুইটাতে খেলতে পারি। তুমি যেই পজিশনেই খেলো তুমি অনেক অনেক সুনাম অর্জন করো, বিশ্বে নাম করো, আমরাও যেন তোমাকে নিয়ে গর্ব করতে পারি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। শামীম, খুব সংক্ষেপে বলেন যে বাংলাদেশের, আপনি বলছিলেন কাতারে অনেক বাংলাদেশি আছে, অনেকে ক্রিকেট খেলছে, কিন্তু ফুটবলের সঙ্গে জড়িত আছে কোনো পরবর্তী প্রজন্ম? যে গোলসেন্স গ্রুপ যেই উদ্যোগ নিচ্ছে আমরা জানি তারা প্রবাসীদের জন্য অনেক কাজ করছে, এবং তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা বিভিন্ন সময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা বলেছেন যে খোঁজ পাওয়া মাত্র তারা তাদের নিয়ে গ্রুমিং করে আনার যত ব্যবস্থা যত দায়িত্ব তারা নিবে। তেমন আছে কিনা যে জাতীয় দলে খেলানোর মতো কোনো ফুটবল খেলোয়াড় সেখানে? না, সেখানে ওইভাবে আসলে মানে তৈরি হয় নাই এখনো, মানে গড়ে উঠে নয় এই ধরনের কোনো পর্ব। আমরা ওই পর্যন্ত দেখি নাই যে এমন কিছু তৈরি হয়েছে। তবে গোলসেন যে গ্রুপ তারা যে এই প্রবাসে বিশ্বকাপ কিংবা এই ধরনের ফুটবলের প্রতি তাদের যে একটা প্রেম, সেটা কিন্তু তারা যেভাবে এই চলতি বিশ্বকাপে যেভাবে ফুটে তুলছেন, এবং আমি আশা করি যে যদি তারা চান তাহলে হয়তো মধ্যপ্রাচ্যের এই বিভিন্ন দেশগুলোতে এই তাদের একটা সাপোর্টে হয়তো একটা শ্রেণী তৈরি হবে যারা আগামীতে ফুটবলে মানে নেতৃত্ব দিবে। ভালো প্রস্তাব। আমি আশা করি তাসাব্বির আপনাদের গোলসেন্স গ্রুপ এই প্রস্তাবটা গ্রহণ করে কাজ করবে। এছাড়া আরেকটু যদি বলে রাখি, আসলে এই বিশ্বকাপ কিন্তু একটা আশীর্বাদ হিসেবে কিন্তু আমাদের জন্য আসে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। এবং যেমনটা যদি বলি 2022 বিশ্বকাপ, সেখানে প্রচুর মানে অর্থনৈতিক কর্মকাণ্ড হয়েছিল, যেখানে অনেক প্রবাসী বাংলাদেশিরা সেখানে কাজ করেছেন, কাজ করার সুযোগ পেয়েছেন। পাশাপাশি আমাদের বাংলাদেশে একটা ভালো একটা রেমিটেন্স তখন আসছিল। আশা করছি আগামীতে সৌদি আরবে যে বিশ্বকাপ হবে সেখানেও কিন্তু আমাদের অনেক অংশগ্রহণ করার সুযোগ আছে, এবং এখন থেকেই কিন্তু সৌদিতে কিন্তু আপনার এই বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়নের জন্য যে ধরনের কাজ শুরু হয়েছে, সেখানে আমাদের বাংলাদেশিরা কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন, এবং ভালো একটা রেমিটেন্স আগামী বিশ্বকাপ আসার আগ পর্যন্ত খুব ভালো একটা সাপোর্ট বাংলাদেশ পাবে। আপনি যেটি বলছিলেন যে এই যে কাতারে বিশ্বকাপ হলো, তারপরে আগামী 2034 সালে সৌদি আরবে হবে, যে সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সম্পৃক্ত হোক। তবে আমিও চাই, আমরা সবাই চাই যে এই যে মাঝে মধ্যে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বাজে সেটা যেন আর না বাজে, তাহলে আরও সুযোগটা নিতে পারবে বাংলাদেশ। প্রিয় দর্শক, আবার আপনাদের কাছে আমাদের প্রবাস থেকে আমাদের সহকর্মীরা বেশ কিছু এই যে বিশ্বকাপের উন্মাদনা উত্তেজনা নিয়ে কিছু তথ্যচিত্র পাঠিয়েছেন, সেগুলো দেখে আসি। যান্ত্রিক জীবনের শত ব্যস্ততার মাঝেও প্রবাসী বাংলাদেশিরা বিশ্বকাপ ফুটবল খেলা দেখবে, এটাই তাদের ইচ্ছে। তাই তারা কাজ কর্ম করার মধ্য দিয়ে হলেও তাদের খেলাটি দেখতেই হবে, এমনটি তাদের ইচ্ছে। তো চলুন তাদের যে অনুভূতি সেগুলো আমরা শুনি। আমাদের আছে এসি মিলান আছে, টি শার্ট, তারপরে ইন্টারের টি শার্ট আছে, তারপর শার্পা আছে, তারপরে ক্যাপ আছে, অনেক কিছু আছে। হ্যালো এভরিওয়ান, আমি মন্ট্রিয়াল থেকে। বিশ্বকাপের আমেজ সব জায়গায় আছে, ঠিক
ঠিক তেমন মন্ট্রিয়ালও আপনাদের মতো। সবাইকে আমার শুভকামনা। চ্যানেল 24 এবং গোলসান গ্রুপ থেকে সবাইকে আমার শুভকামনা। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। পৃথিবী, আবার আপনার কাছে, আপনাকে দিয়ে শেষ করব। এই যে তারা অস্ট্রিয়ায় ইহান থাকেন, সেখানে তিনি খেলাধুলা করছেন, কাতারেও সেইভাবে নাই, বাট সুযোগ রয়েছে যেহেতু লাখ লাখ বাংলাদেশি রয়েছে। সাউথ কোরিয়ায় কি ধরনের বাংলাদেশি রয়েছে এবং এই পরিবার নিয়ে যারা থাকেন তাদের প্রজন্ম, বাচ্চা কাচ্চা কেউ খেলাধুলার সঙ্গে আছে কিনা? অ্যাকচুয়ালি সাউথ কোরিয়াতে আমি মানে তেমন বাংলাদেশিদেরকে এরকম আগ্রহ সহকারে খেলাধুলা করতে দেখিনি। চেষ্টা করেছে কি বাংলাদেশি কেউ? আমরা তো জানি অত্যন্ত সভ্য, মানে খুব ভালো একটি দেশ সাউথ কোরিয়া। আমার মনে হয় যদি প্রবাসী বাংলাদেশিরা আগ্রহী হয় তাহলে ওরা বাধা দেওয়ার মতো মানুষ ওরা না। ইটস ট্রু, বাধা দেওয়ার মতো মানুষ তারা না, বাট অপরচুনিটিসটা যে আহামরি অনেক বেশি সেরকমও না। নিজের দেশপ্রেম অবশ্যই আছে, যেটি বলছিলেন আপনি শুরুতেই, যে হারলেও সাউথ কোরিয়া, জিতলেও সাউথ কোরিয়া। কখনো ওই যে আমরা দেখি যে নিজের দল হেরে গেলে যে ওই প্লেয়ারের বাড়িতে যে ইট মারা, হামলা চালানো, এগুলো তো ওরা মনে হয় কল্পনায়ও ভাবে না। এবং সবচেয়ে বড় বিষয় যেটি বললেন আপনি, ওদের নিশ্চয়তা আছে যে ফুটবল খেললে ওদের জীবন জীবিকার কোনো সমস্যা হবে না ভবিষ্যতে, যেটি ইহানও বলছিল। যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, যেটি শুনছিলাম, যদি খেলাধুলা ছোটবেলার থেকে করে জীবন জীবিকার কোনো দুশ্চিন্তা না থাকে তাহলে আমাদের দেশ থেকে অসংখ্য খেলোয়াড় বের হবে, যেটা দিয়ে আমরা দেশের সুনাম তো অবশ্যই, দেশের অর্থনীতি, দেশের পর্যটন সব ক্ষেত্রেই কাজে লাগানো যাবে। সবাই ভালো থাকবেন। নতুন জীবনের শুরুতে আমরা চেয়েছিলাম এমন কিছু মুহূর্ত যা সারা জীবন মনে থাকবে, যেখানে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের সবুজ আমাদের স্বাগত জানায়। সকালে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে, ব্যালকনিতে দাঁড়িয়ে দেখা যায় নীল সমুদ্র, আবার চোখ ফেরালেই পাহাড়ের শান্ত সবুজ। ইনফিনিটি পুলে কিছু নির্ভার সময়, প্রিয় মানুষটির সঙ্গে কিছু হাসি আমাদের হানিমুনকে করে দিল আরো প্রাণবন্ত। দিনের শেষে সুন্দর একটি ডিনার, তাজা সিফুড আর শান্ত পরিবেশে আমরা উদযাপন করলাম আমাদের নতুন পথ চলা। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। গোলসান গ্রুপ, পর্যটন ও মানুষের উন্নয়নে। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোলসান গ্রুপে ইনভেস্ট করেছে। গোলসান গ্রুপ পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোলসান গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বলো। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন নিজের ভবিষ্যৎ
নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ড স্যান্ডস গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ডসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।